আজকে 3 জুলাই 2024। তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলের এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি ম্যারেজ হলো এই 30শে জুন 2024-এ। সেদিন আমরা গেছিলাম, গিয়ে সেখানে অ্যাজ না ব্লগ নিয়ে টেম্পারমেন্টে আমি যাইনি। তো প্রথমে গেলাম আমরা সপ্তপদী রেস্টুরেন্টে, সেখানে পুরো অকেশনটা হলো। যতটুকু আমি ভিডিও ক্লিপিংস নিয়েছি সেটাই আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে, নাম হচ্ছে অগ্নিক সমাদ্দার, আর ভালোবেসে আমরা বুধান বলি। আর পাশে যিনি বসে আছেন তার স্ত্রী বর্ণালী দত্ত। আমার ভাইয়ের বয়স খুব বেশি নয়, ওই ধরো 24-25। পাশে তার স্ত্রী ওই একই রকম প্রায়। সামনে যখন আমরা উপস্থিত ছিলাম তখন তার মুখে যে হাসি, সেটাই এক অদ্ভুত আনন্দের আমাদের কাছে। আমাকে বুধান ছোট দাদা বলে ডাকে। ছোট দাদা, এই ছবিটা তুলে দাও, আমি এরকম পোজ দিচ্ছি, এই ছবিটা তুলে দাও। বর্ণালীর কাঁধে হাতে হাত রেখে ছবি তুলছি, এটা এই ছবিটা তুলে দাও। সে এক অদ্ভুত আনন্দ। সেই ছবি তুলতে তুলতে চলে আসলো একদম আশীর্বাদ করার পর্ব। একে একে যে যার মতো করে আশীর্বাদ করতে শুরু করলো। আগুনটা আগুনটা আস্তে আস্তে আগুনটা দেখে কিন্তু নে করো না। তাহলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেল। হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সপ্তপদী রেস্টুরেন্টে সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমরা এসছি মেয়ের বাড়িতে। সে আমাদের ভাইয়ের একটা ঐতিহাসিক দিন। আজ থেকে তো মুহূর্তটা শুরু হলো। ছেলের কিছু ডিস্টার্ব হচ্ছে, তুই শুরু কর। তুই শুরু কর আগে, তোর দিন এটা, তুই বল। আজকে আমাদের দুজনের, আমি অগ্নিক সমাদ্দার, ও হচ্ছে বর্ণালী দত্ত, কিন্তু আজকের পর থেকে আমরা এক হচ্ছি। আজকে আমাদের রেজিস্ট্রির দিন, তো আমরা প্রচন্ড খুশি। বলে তুই কিছু বলো। আজকে দত্ত থেকে সমাদ্দারে যাচ্ছে, এটা আমাদের কাছে একটা স্পেশাল দিন একদম। যেটা আর সব থেকে যেটা আনন্দের বিষয়, আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। আমার দাদা দিদিরা সবাই রয়েছে, সিনিয়রসরা রয়েছে। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, মানে আমার বাবা। ইনি হচ্ছেন মা, শুয়ে আছেন, সব টায়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টায়ার্ড আমার বাবা এখানে, মা, দিদি, জামাইবাবু, যারা আমাদের, আমরা সবসময় মিলে আমাদের ফিলোসফার, আমাদের গাইড, সবসময় থেকে বিরাট সাপোর্ট পাই। সঙ্গে তোমরা, দিদি, আমার দাদা এবং আরেক দাদা, তার মুখ দেখা যাচ্ছে না, সে ভিডিও করছে। আর এই পুচকি, এই পুচকি হচ্ছে আমাদের ডেঞ্জার বাচ্চা। আজকে আমাদের দিনটা কিভাবে শুরু হয়েছে সেটা একটু আমাদের বলে দেওয়া দরকার আছে। আচ্ছা, এটা আমাদের আসলে শ্বশুর ঠিকই, নামে শ্বশুর, কিন্তু আজকে দুটা বাবা অ্যাকচুয়ালি নিজেও বুঝতে পারছি না। যেটা মেন বিষয় যে আজকে আমাদের 12ই মে আমাদের এইখানকার যাত্রা শুরু মানে সেই আমার পাশে আমার রয়েছে আমার মানে বর্ণালী, সে আমাদের বৌমাতে চলেছে, তারই বাবা অসিত দত্ত। অসিত দত্ত উনি আমাকে 9 তারিখে ফোন করেছিলেন। তো ফোনের মাধ্যমে ওনার সঙ্গে প্রথম যোগাযোগ। তার আগের দিন একটা মেসেজ আমরা দেখি bengalishadi.com-এ, সেখান থেকে বর্ণালীর কিছু রিপোর্ট দেখে আমার পছন্দ হয়েছিল। তো আমি সেখান থেকে ফোনটা করার পরে এই বর্ণালী এই খাটে বসেই প্রথম ফোনটা ধরে। আমি কিন্তু বুঝতে পারিনি বর্ণালী ধরলো না বর্ণালীর মা ধরলো, এমন একটা ভাবে বললো যে তার মা কথা মার নাকি খুলে ফেললে তুমি। সেটা তো ভালো দিক, এটা বর্ণালীর ক্যালি। আমি তো তাকে বললাম ঠিক আছে, আপনার মেয়েকে আমাদের ভালো লেগেছে, ওর বায়োডাটা পাঠানো। তারপরে কি হলো, ওরা আমাকে একটা বায়োডাটা পাঠালো, আমিও আমাদের ছেলের বায়োডাটা পাঠালাম। বায়োডাটা পাঠাবার পর আমার ছেলে যেহেতু গানের জগতে, ওকে নিয়ে আমি সেদিনকে ওর ক্লাসিক্যাল টিচারের কাছে গেছি, শনিবার ছিল। তা সেই সময় দেখলাম দুটো মিস কল। আমি মিস কলটা ব্যাক করলাম, ব্যাস করে একজন বয়স্ক মানুষ ধরলেন, মানে গলার ভয়েস যে বয়স্ক মানুষ মনে হলো যে আপনাকে একটু ফোন করছিলাম, এই ব্যাপার, কালকে আপনি আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তো আমি একটু আপনার ছেলের ব্যাপারে একটু আগ্রহী। তাহলে কীভাবে, তখন ওনাকে আমি তখন বলি আমার সামনে ইলেকশন আছে, ইলেকশনে প্রচুর কাজকর্ম থাকে, এই সময়টা আমাকে বাদ দিন।
আমি ইলেকশনের পর আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি। তখন উনি বলেছিলেন যে না, যোগাযোগটা একটু আসুন না, আপনি আমাদের বাড়ি থেকে ঘুরে যাবেন। সেই 12ই মে আমাদের আসা শুরু। আমি আমার গিন্নি এসেছিলাম, গিন্নি আসার পরে মন্ডালি যে মেয়েটা, যে আমার বৌমা, যে আজকে আমার নিজের মেয়ের মতো, তাকে আমি দেখে 2-3 মিনিটের ভেতর তাকে হঠাৎ মানে ওর ওই রূপটা, ওর ব্যবহারটা দেখে আমি একদম সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি যখন ওকে বললাম তুমি কি ছেলে দেখতে যাবে, তুমি কি মেয়ে ছেলে দেখতে যাবে, বলে আপনি বললেন ঠিক আছে যাও। তো সেই 16ই মে ওরা তখন আমার বাড়িতে রঙের কাজ, যখন আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রঙের কাজ ছিল না, আমার বাড়িতে যেহেতু একটা রিপেয়ারিং জব হয়, সেই রিপেয়ারিং জব, তো তখন আমি বললাম দেখুন আমার বাড়িতে রঙের কাজ চলছে, তো আমি তাড়াহুড়ো করে ছোট্ট পোর্শন রঙটা করিয়ে ঠিক আছে 16ই মে আসুন। 16ই মে ওনারা আমার বাড়িতে এলেন। বাড়িতে আসার পর বর্ণালী ভালো লাগলো যে ওর দিদি, ওর জামাইবাবু, এই অসিতবাবু, ওনার ওয়াইফ এসে আমাদের বাড়ির পরিবেশ দেখে ওনাদের ভালো লাগলো। তো ভালো লাগার পর ওই আমাদের শুরু হওয়ার পর থেকে যোগাযোগ। তখন আমি আমার ছেলের ডিটেলস দিলাম। অগ্নিক এবং বর্ণালীকে বলবো তোমরা দুজনে একসঙ্গে কেকটা কাটো, আমরা করতালির মধ্যে, এবং দিদিকে দেয় তোমরা তোমাদের মেয়ের অনুষ্ঠান আমরা প্রত্যেকেরই করতালির মধ্যে। চলো দাঁড়ো 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 তো 30 তারিখে ওই কেক কাটিং সেরেমনির পর তারপর আর আমার সেভাবে কোনো ভিডিও করা হয়নি একদমই। অ্যান্ড সেদিন রাতে প্রিয়মকে নিয়ে ফেরার পথে আমাদের অ্যাক্সিডেন্টটা হলো একদম ঠিক বারাসাত চাপাডালি মোড় আছে, যে ব্রিজটা আছে চাপাডালি মোড়ের ওখানে, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হতে হতে তখন কোনোভাবে একটা গলি থেকে একটা বাইক কোনো হর্ন না দিয়ে চলে আসে। এবার আমি নিজের বাইকটাকে কন্ট্রোল করতে না পেরে ব্রেকটা আমার মানে সেই মুহূর্তে আমার পায়ের ব্রেকটা কাজ করেনি, ওরে বাইকটা পড়ে সে স্কিড করে একদম এগিয়ে গেছে। আমার দুজনের মধ্যে তখন হেলমেট ছিল একদমই। তো হেলমেট থাকাকালীন যখন আমি পড়েছি তখন আমার হেলমেটটা ছিটকে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু ওর হচ্ছে মেন হেলমেট পড়েছিল, পাশে একটা দোকান ছিল, সেই দোকানের যে পাদানের যে কার্নিশটা হয়, সেই কার্নিশে গিয়ে মাথায় ধাম করে ধাক্কা গেছে। প্রিয়ামের এই ঘাড় ফাড় পুরো লক একদম, এই দিকের এই জায়গাগুলো পুরো ফোলা একদম পুরো। তারপর হচ্ছে তো হাঁটু ফাটুতে সমস্ত একদম গেছে, এই জায়গা সব লেগেছে, এই পুরো নীল হয়ে আছে, এই জায়গাগুলো পুরো গালছিটে পড়ে আছে। সত্য লোকে এই দুটো শোল্ডার প্রচন্ড ব্যথা রীতিমতো। আর বলতে গেলে আমি যেহেতু বাদিক হয়ে পড়েছি, তাই না, বাদিকে পুরো পোর্শনটা আমার হাড়ে ব্যথা হচ্ছে, মানে স্পাইনাল কর্ডে বিশেষ করে। কারণ যখন বাইক থেকে পড়ে গেছি ফ্র্যাকশন অফ সেকেন্ডসে না বুঝতে পারিনি, আর ঘষে গিয়ে পড়েছি সে সময়টা কি ওই জল জমলে দোকানের সামনে যেগুলো সিমেন্টের একটু উঁচু করে রাখে যেখানে জল যাতে না ঢোকে, ওই সিমেন্টটা ওই ওরকম উঁচু জায়গায় কর্নার দিকটা একদম মানে শেষের দিকে গিয়ে মাথায় বাড়িটা জোরসে খেয়েছি। মানে যদি হেলমেট না থাকতো ওখানে তো একদম পুরো টোটালি একদম স্পট হয়ে যেত। তো যে হেলমেটের মাঝখানটা একটু ফেটে গেছে, তো ওখানে যখন মাথায় লেগেছে লাগাতে না ডাইরেক্ট গিয়ে আগে সিদ্ধারাতে গিয়ে লেগেছে, মানে স্পাইনাল কর্ডে গিয়ে আগে জোরে লেগেছে আমার। মানে ওই সময়টা হট করে না মানে একটু অন্ধকার দেখেছি। তারপর আমি তাড়াতাড়ি করে তাকিয়ে দেখছি অনির্বাণের মাথায় হেলমেটটা আছে কিনা, দেখি অনির্বাণের মাথায় লাগেনি, কারণ আমি শেষের দিকে গিয়ে ধাক্কা খেয়েছি, আর ও যেখানে কাছে ওটা প্লেন সার্ফেস, ওখানে কিছু ছিল না, ওর মাথা থেকে হেলমেটটা খুলে পড়ে গেছে। তারপর তো অনির্বাণ উঠে ঝগড়াঝাটি করে যাচ্ছিল, প্রিয়াঙ্কা তো তোলার নামই নেই। আরে ভাই তোকে আগে ছেলেটাকে তো ছাড়তে ইচ্ছা করছে, যে ছেলেটা সেখানে ভাবালি শুরু হয়েছে তাকে ছাড়। প্রথমে অনির্বাণ বলছে প্রিয়াম ওটো, আমি বলছি দাঁড়া, উঠতে পারছে না, কারণ পুরো বাদিকটা মানে এত জোরে লেগেছে, মানে হাড় ফাড়গুলো মানে উঠবার মতো ক্ষমতা ছিল না। অনির্বাণ বলছে ওটো, আমি গিয়ে উঠতে পারিনি। অনির্বাণ সঙ্গে সঙ্গে লোকটার সাথে বিশাল ঝামেলা শুরু হয়েছে। লাস্টে সবাই ওরা এসেছিল, দোকানে যা ছিল দোকানগুলো বন্ধ করছিল, মানে শেষ মুহূর্তে, তখন রাত্রি কটা বাজে, 10:30। তো ওনারা এসে জল টলগুলো দিয়ে হাতে ফাতে বলছে আপনি হাতে দিন এতে দিন, জল ফলগুলো দিয়েছে। বাইকে কল করলাম, আমার আরেকটা বন্ধুকে ফোন করলাম, ওরা আসলো, এসে বাইক টাইক নিয়ে তারপর আমরা মানে আসলাম বাড়িতে। তো আমার এই যে বাইকটা আছে এইটার পাদানিটা পুরো ভেঙে চুরে বেরিয়ে গেছে একদম, এই লেগ গার্ডটা পুরো ঘুরে গেছে, রোপ টোপগুলো সমস্ত ছিঁড়ে গেছে। এটা সব থেকে বড় প্রবলেমটা কী হয়েছে, এটার যে হুইল বেসটা এটা পুরো বাঁ দিক ঘুরে আছে, এটা ডান দিক আর সোজা হচ্ছে না একদমই। তারপরে এই ক্লাসটা পুরো গেছে একদম, পুরো এটা পুরো গেছে। ইনফ্যাক্ট এই যে হ্যান্ডেল বারটা আছে, এই হ্যান্ডেল বারটা পর্যন্ত এইটা হচ্ছে এইটা বেশি নিচু হয়ে গেছে, আর এটা হচ্ছে একদম উপরে উঠে গেছে। ভগবানের জোর আশীর্বাদ ছিল বলে জাস্ট টাচ করে বেরিয়ে আসতে পেরেছে একদম। বিশ্বাস করে এরকম অ্যাক্সিডেন্ট
আমাদের অন্তত টাচুট হয়নি, আর যতটুকু হয়েছে ততটুকু হয়তো অল্পের উপর দিয়ে গেছে। যদি প্রিয়ামের মাথায় যদি হেলমেটটা না থাকতো ওই সময় পার্টিকুলারলি, প্রিয়ামকে ফিরিয়ে আনতে পারতাম না। প্রিয়ামের যেভাবে লেগেছে আমি অতটা ডিপলি দেখাতে পারছি না। প্রিয়ামের এই যে রিপ কেজটা আছে না, এই রিপ কেজটা পর্যন্ত প্রিয়ামের পুরো ফুলে গেছে একদম। আর যেই ঝটকাটায় পড়েছি সেই ঝটকাটায় যদি বুলেট না হয়ে যদি অন্য কোনো স্কুটি বা কিছু হতো, যে কী হাল হতো তার আন্দাজ করার উপায় নেই একদমই। গতকাল মিলেনিয়ামে গিয়ে আমারও ডাক্তার দেখিয়েছি, প্রিয়ামেরও ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার এই মুহূর্তে আমাদের কয়েকটা টেস্ট দিয়েছে, মানে এক্সরে করতে দিয়েছে। ওর দুটো এক্সরে, আমার একটা এক্সরে। ওর যেটা মেনলি প্রবলেম হচ্ছে ওর মাথার পিছনটা দিয়ে স্পাইনাল কর্ডটা দিয়ে ওই জায়গাটা মেনলি ফুলে গেছে, ওই জায়গাটা মেনলি চিন্তার একদমই। বাদ বাকি ঠিক আছে, ওটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। আর আমার মেয়েটা দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে একদম, তাই না? আর ডাক্তার বলছে যে জায়গাগুলোতে লেগেছে ওই জায়গাগুলোতে আইস প্যাক দিতে আর একটা জেল দিয়েছে আর ওষুধ দিয়েছে খাওয়ার জন্য আর কি। আর ওষুধ দিয়েছে কতগুলো, তো বলছে ওগুলো খেলে আস্তে আস্তে ঠিক হয়ে ঠিক যাবে। আছে, তো যাই হোক, এটাই আমার রিকোয়েস্ট। বাইক সবসময় যে নিজের দোষে অ্যাক্সিডেন্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। অন্য কারোর ফল্টের জন্য নিজের অ্যাক্সিডেন্ট হতে পারে, বা যতটুকু নিজের সাবধানতা বজায় রেখে চালানো যায় আর কি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না। মানে 2-3 দিন আমি একদিন পুরো রেস্টে আছি। প্রিয়ামের মানে আমার থেকেও বরঞ্চ প্রিয়ামের বেশি ক্ষতি হয়েছে একদম, অনেস্টলি বলছি। বাইকটাকে পুরো ঠিক করতে হবে, করে আবার বাইক নিয়ে করে। বাবা তো বলেই দিয়েছে বাইক আর জীবনেও চালাবি না তুই। মা বলে দিয়েছে, আমার শাশুড়ি মা বলে দিয়েছে বাইক আর করে কখনো কিছু আর করো না, এসো না কোথাও। বাইক ছাড়া তো চলতে পারবো না একদমই, তাই না? যারা ছেলেরা দাঁড়িয়ে মানে বুঝবে, যারা রেগুলার বাইকে যাতায়াত করে সব জায়গাতে সব কাজে, বাইক ছাড়া যে কি ইম্পসিবল হয়েছে চলাফেরাটা, সেটা আমি বুঝতে পারছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে।